সায়ুনের গাথা, ঈশ্বরের পুত্র। সঙ্গীত। সো হে গাইজ, এই গল্পটি আমাদের প্রধান নায়ক সায়ুনের, যিনি খুব শীঘ্রই ঈশ্বরের পুত্র হতে চলেছেন, যার ফলে তিনি পুরো জি শিয়াও মহাদেশের জিউ শাও কন্টিনেন্ট শীর্ষস্তরের কাল্টিভেটর হয়ে যাবেন। গল্পের সূচনা এবং প্রথম টাস্ক। গল্পের শুরুতেই মহাদেশ সম্পর্কে বলা হয়, যেখানে গড আয়রনকে সবচেয়ে সম্মানিত ঈশ্বর বলে মানা হয় যখন থেকে শেন এম্পেরর স্বর্গে গেছেন। তিনি পুরো চেষ্টা করছেন কেইস হোলি ল্যান্ডকে, কেয়স হোলি ল্যান্ড, পুরো 9 হেভেন্সের মধ্যে 1 নম্বর বানাতে, যাতে এটি এমন এক শক্তিতে পরিণত হয় যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। এরপরই আমাদের প্রধান চরিত্র সায়ুনকে দেখানো হয়, যিনি একজন সাধারণ কাল্টিভেটর হওয়া সত্ত্বেও গড লেভেলের লোক জি ইউলংয়ের সাথে লড়াই করছেন। ইউলং সায়ুনকে বলতে থাকে যে সে জানে তার প্রতিভা অনেক উচ্চ স্তরের এবং সে খুব যোগ্য, কিন্তু তার এই মানব শরীর কখনোই ইউলংয়ের মোকাবিলা করতে পারবে না। তখন সায়ুন বলে, তাহলে একবার আমার লাইটেনিং বডি দেখে নাও। সায়ুন ইউলংয়ের উপর আক্রমণ করতেই ইউলং তার সুপার ফার্স্ট রিফ্লেকশন ব্যবহার করতে শুরু করে, কারণ ইউলংয়েরও লাইটেনিং বডি ছিল এবং সে সায়ুনের চারপাশে খুব দ্রুত ঘুরতে থাকে। কিন্তু সায়ুন তার গতিকে ট্র্যাক করে এবং শুধুমাত্র একটি ঘুষি দিয়েই তাকে বেশ খানিকটা দূরে ঠেলে দেয়, যা দেখে ইউলং বেশ অবাক হয়। সায়ুন বলে, তুমি আমার উপর যে রাগ দেখাচ্ছিলে তার ফল তো তোমাকে ভুগতেই হবে। ইউলং বলে, একজন মানুষ হয়েও তুমি আমার সামনে এত বড় কথা বলছ? সায়ুন বলে, হয়তো এখনও তুমি আমাকে ঠিকভাবে চিনতে পারোনি। এরপরই সায়ুন তার ডিভাইন স্টর্ম সক্রিয় করে, যা তার সিস্টেম সঙ্গে সঙ্গে কার্যকর করে দেয়। এরপরই তাদের দুজনের মধ্যে এক মারাত্মক লড়াই শুরু হয়। ইউলং বলে যে তার কাছে তার ডিভাইন বডি আছে, তাই সায়ুন চাইলেও এই যুদ্ধে জিততে পারবে না। সায়ুনের গডস্টর্মের ক্ষমতার কারণে তার গতিও অনেক বেড়ে যায়। তাদের লড়াই চলে এবং অবশেষে সায়ুন জিতে যায়। তার সিস্টেম তাকে জানায় যে সে তার প্রথম টাস্ক সফলভাবে শেষ করেছে। এই টাস্কটি সম্পন্ন করার পর সে কেইস এম্পায়ারের কেয়স এম্পায়ার ভেতরে প্রবেশ করে এবং এই প্রথম রাউন্ড শেষ করার কারণে তার পাওয়ার লেভেলও কিছুটা উন্নত হয়। কেইস এম্পায়ার এবং ঈশ্বরের পুত্রের খেতাব। সায়ুন বলে, অবশেষে আমি কেইস এম্পায়ারের ভেতরে প্রবেশ করলাম। তখনই সে তার সামনে কিছু গুরুদের আসতে দেখে। তাদের মধ্যে প্রধান একজন প্রবীণ এল্ডার জানাতে থাকেন যে এখন এখানে সবার জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে, যা তাদের ক্ষমতার দিক থেকে কঠিন হবে না। এই পরীক্ষায় তাদের ক্ষমতা ব্যবহার করে একটি ঘণ্টা বাজাতে হবে, যা কোনো সাধারণ ঘণ্টা নয়। দেখতে এটি ছিল হেভেন লেভেলের একটি ঘণ্টা, যা সেই একাডেমিতে এক গ্র্যান্ড লেভেলের প্রবেশাধিকার নিশ্চিত করে। এটি থেকে বের হওয়া কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি ছিল খুব উচ্চ স্তরের। তা দেখে একজন লোক সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় এবং বলে যে সে এটি বাজাতে পারবে। সে তার পুরো শক্তি ব্যবহার করে ঘণ্টাটিকে আঘাত করতে উদ্যত হয়। এই দৃশ্য দেখে প্রবীণরা খুব খুশি হন এবং বলতে থাকেন যে হয়তো তারা তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেয়েছেন। কিন্তু পুরো শক্তি দিয়ে আঘাত করার পরও ঘণ্টাটির কোনো নড়চড় হয় না। সে বারবার আঘাত করতে থাকে, কিন্তু সফল না হওয়ায় বলে, মাস্টার ঝ্যাং, আমার মনে হয় আপনাদের এই ঘণ্টাটি খারাপ। এর ফলে মাস্টার ঝ্যাং তাকে সেখান থেকে তুলে নিচে ফেলে দেন। এরপর একে শিষ্যরা আসে এবং চেষ্টা করতে থাকে, কিন্তু কেউই সফল হয় না। তাই প্রবীণরা সমস্ত পরীক্ষার্থীকে সেখান থেকে সরিয়ে দিতে থাকেন। তখনই সায়ুনের প্রবেশ ঘটে। সে তার শক্তি সক্রিয় করতেই সবাই চমকে ওঠে, কারণ সায়ুন তার ক্ষমতা বাড়ানোর জন্য চারপাশের আধ্যাত্মিক শক্তি স্পিরিচুয়াল এনার্জি শোষণ করতে শুরু করে। সায়ুন ঘণ্টাটি বাজানোর আগেই প্রবীণরা বলতে থাকেন, হয়তো এও অন্যদের মতোই হবে। অন্য একজন প্রবীণও বলেন, হ্যাঁ, আমরা শত শত শিষ্যকে দেখেছি। কিন্তু সায়ুন তার শক্তি দিয়ে যখন ঘণ্টাটিকে আঘাত করে, তখন তা থেকে বের হওয়া শক ওয়েভস পুরো এম্পায়ারকে কাঁপিয়ে দেয়। এই দৃশ্য দেখে প্রবীণদের চোখে আনন্দের অশ্রু চলে আসে, কারণ হাজার হাজার শিষ্য দেখার পর এই প্রথম তারা এমন শিষ্য পেলেন যার এত গ্র্যান্ড লেভেলের ক্ষমতা আছে। সায়ুন নিজেও তার শক্তি দেখে অবাক হয়ে যায় যে সত্যি কি তার ভেতরে এত শক্তি এসে গেছে। তখনই সে তার সামনে দুইজন আধ্যাত্মিক ঈশ্বরকে স্পিরিচুয়াল গডস দেখতে পায়, যাদের মধ্যে একজনের নাম লেজু এবং অন্যজনের নাম অ্যানসেস্টার বুটান। তাদের দেখে সায়ুন ভাবতে থাকে, ভুলবশত সে এই দুই ঈশ্বরকে রাগিয়ে দেয়নি তো। তখনই সেই প্রবীণরা সামনে আসেন এবং বলতে থাকেন,
আমাদের একাডেমিতে তোমাকে স্বাগত। তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তোমার মতো প্রতিভাবান ব্যক্তি আমাদের সাথে যোগ দিতে এসেছে। সায়ুন তাদের পরিচয় জানতে চাইলে তারা বলেন যে তাকে আসলে হোলি লর্ড বলা হয়। নাম শুনে সায়ুন তাদের সামনে মাথা নত করতে উদ্যত হয়, কিন্তু হোলি লর্ড বলেন, না না, তোমার এমন করার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি আনুষ্ঠানিকভাবে এই পুরো কেইস হোলি এম্পায়ারের ঈশ্বরের পুত্র, সন অফ গড হয়ে গেছ। এই কথা শুনে সায়ুন নিজেও হতবাক হয়ে যায় যে এটা কখন হল। হোলি লর্ড জানান যে এখন থেকে তাকেও হোলি লর্ডের মতোই সম্মান দেওয়া হবে। এরপর হোলি লর্ড সেই সমস্ত শিষ্যদের তাড়িয়ে দেন যারা তাদের কোনো কাজে আসেনি। সায়ুনের সিদ্ধান্ত এবং মাস্টারদের লড়াই। এরপর হোলি লর্ড বলেন, শোনো আমার কথা, ঈশ্বরের পুত্র, এখন এখানে বহু এমন পূর্বপুরুষ অ্যানসেস্টার্স আসবেন যারা তোমাকে তাদের শিষ্য বানানোর জন্য নিয়ে যেতে চাইবেন। তখন লেজু, যিনি থান্ডার অ্যানসেস্টার, তিনি বলেন, আমার মধ্যে মহাপ্রলয় আনার শক্তি আছে। কিন্তু অন্য পূর্বপুরুষ বুটান বলেন, একবার আমার পূর্বপুরুষের শরীর তো দেখো, আমার কাছে অমরত্ব, ইমমর্টালিটি আছে, যা তুমিও পেতে পারো। এই স্থানে আরও অনেক পূর্বপুরুষ এসে যান, যাদের মধ্যে কাকে বেছে নেবে তা সায়ুন বুঝতে পারছিল না। কিন্তু তখনই আরও এক মাস্টারের প্রবেশ ঘটে, যিনি বলেন, এখানে যত পূর্বপুরুষ এসেছেন তারা সবাই নিজেদের পা পিছিয়ে নিন। ইনি আর কেউ নন, ইনি হলেন আসলে এম্পেরর টিয়ান। তাকে দেখে পূর্বপুরুষ বুটান তাকে জিজ্ঞাসা করেন, তুমি এখানে কি করছ? এম্পেরর টিয়ান তাকে বলেন, আমি তোমার উদ্দেশ্য খুব ভালো করেই জানি। তুমি কিভাবে নিজেকে এক স্বর্গীয় ঈশ্বরে, সেলেস্টিয়াল গড পরিণত করতে চাও। এরপর তিনি তার অতি প্রাকৃতিক শরীরও সুপারন্যাচুরাল বডি নিয়ে আসেন। এ দেখে লেজু হেসে বলেন, এম্পেরর, তুমি আমাদের সামনে এমন করছ, এটা তোমাকে শোভা দেয় না। এখন তুমি কাল্টিভেশনকে পরিপূর্ণতার স্তরে নিয়ে যাওয়ার কথা বলছ। এই সমস্ত কথা সায়ুনের মাথার উপর দিয়ে যাচ্ছিল, সে কিছুই বুঝতে পারছিল না। এম্পেরর টিয়ান বলেন, দেখুন, এই ছেলেটির ভাগ্য আমার সাথে জড়িত, তাই হোলি লর্ড, আপনি একে আমার হাতে সঁপে দিন। হোলি লর্ড তাকে বলেন, এম্পেরর টিয়ান, আপনি আপনার পা পিছিয়ে নিন। এতে এম্পেরর টিয়ান চলে যেতে উদ্যত হন, কিন্তু তখনই সায়ুন সবার সামনে বলে ওঠে, আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি স্ট্রংগেস্ট কেইস সূত্রকে, স্ট্রংগেস্ট ক্যাওস সূত্রা কাল্টিভেট করব। এই কথা শুনে লেজু খুব রেগে যান। হোলি লর্ডও বলেন যে তার কোনো সিদ্ধান্ত সাবধানে নেওয়া উচিত। পূর্বপুরুষ বুটান বলেন যে সায়ুন যে জিনিসটি বেছে নিয়েছে তার কারণে তার জীবনের পুরো ৯০০ বছর নষ্ট হয়ে যাবে। এই কথায় হেসে উঠে এম্পেরর টিয়ান বলেন, আসলে আমি কাল্টিভেশনে ততটা ভালো নই, তবে আমি ততটাও দুর্বল নই। তার কথা শুনে সেই দুই আধ্যাত্মিক প্রবীণ হেসে বলতে থাকেন, দেখো, সবকিছু ছেড়ে সাধু, সেইন্ট তো যে কেউ হতে পারে। তাদের কথা শুনে সায়ুন বলে, আমি তোমাদেরকে এমন কিছু করে দেখাব যা আজ পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি। ঈশ্বরের পুত্রের খেতাব, ত্যাগ এবং দ্রুত অগ্রগতি। তখনই তার সামনে একটি স্ক্রিন খোলে, যাতে সে জানতে পারে যে ঈশ্বরের পুত্রের পদমর্যাদা ত্যাগ করতে প্রস্তুত হলে তাকে পুরস্কারস্বরূপ 10টি সুযোগ দেওয়া হবে। পূর্বপুরুষ বুটান তখন বলেন, ঈশ্বরের পুত্র, যদি তুমি সত্যি সত্যি একজন হোলি গড হতে না চাও, তাহলে তোমাকে পুরো কেইস হোলি এম্পায়ারে হাসির পাত্র মনে করা হবে। এই কথায় সায়ুন বলে, আচ্ছা, যদি এমনটা হয়, আমি আমার ঈশ্বরের পুত্রের পরিচয় ত্যাগ করতেও প্রস্তুত। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। হোলি লর্ডও তাকে বলেন যে আবেগপ্রবণ হয়ে তার এমনটা করা উচিত নয়। তখন সায়ুন বলে, দেখুন, আমি একজন কেইস এম্পেরর হতে চাই। এই পথেই হেঁটে আমি আবার ঈশ্বরের পুত্র হয়ে যাব। এই স্বর্গীয় দেবতারা, হেভেনলি গডস চলে যেতে যেতে বলেন, এখন তো তুমি এই সিদ্ধান্ত নিয়েছ, কিন্তু খুব শীঘ্রই তোমাকে এর জন্য আফসোস করতে হবে। খুব শীঘ্রই তোমাকে এর ফল ভোগ করতে হবে। এরপর সায়ুন সঙ্গে সঙ্গে এম্পেরর টিয়ানের কাছে পৌঁছায় এবং বলে, মাস্টার, আমি আপনার শিষ্য হতে প্রস্তুত। এম্পেরর টিয়ান বলেন, ঠিক আছে, আজ থেকে আমরা দুজন ১০০ বছর একসাথে থাকব। এই কথা শুনে সায়ুন খুব খুশি হয় এবং বলে, আমি কি আপনার সাথে কেবল ১০০ বছরের জন্যই থাকতে চলেছি? সেই মাস্টার জানান, দেখুন, প্রতিটি মাস্টারের কাছেই বাঁচার জন্য ১,০০০ বছর থাকে, যার মধ্যে ৯০১ বছর আমি ইতিমধ্যে পার করে ফেলেছি।
সায়ন ভাবতে থাকে সত্যি সত্যি যেন ভবিষ্যতে তাকে আফসোস করতে না হয়। পরের দৃশ্যে সায়নকে দেখানো হয় যিনি কেইস সূত্রকে কাল্টিভেট করার চেষ্টা করছেন, যা এম্পেরর টিয়ানের নিজেই পার করতে 7 দিন লেগেছিল। কিন্তু সায়নের ক্ষেত্রে এমন কিছুই হয় না, কারণ সে সঙ্গে সঙ্গে তার প্রথম স্তর পার করে ফেলে। এমনকি সে দ্বিতীয় স্তরের পদ্ম তৈরি করে ফেলে। তার 3, 4, 5, 6, 7 সমস্ত স্তরই সক্রিয় হয়ে যায়। এর সাথে সাথে সে তার সেই কাল্টিভেশনকে এগিয়ে নিয়ে গিয়ে এনার্জি ট্রেনিংয়ে প্রবেশ করে। এ সম্পর্কে একজন মাস্টার বলেন, তোমাকে এই সব করতে পুরো 20 বছর লেগেছিল। কিন্তু সায়নের শক্তি বাড়ানোর ক্ষমতা সত্যিই খুব দুর্দান্ত ছিল। এই দৃশ্য হোলি লর্ডও দেখছিলেন এবং তিনি বলতে থাকেন, এই ছেলেটি তো এত তাড়াতাড়ি তার এনার্জি ট্রেনিং পার করতে চলেছে। এমন ছেলে পাওয়ার জন্য এই বিশ্বের যে কোনো মাস্টার যে কোনো কিছু করতে প্রস্তুত হয়ে যাবেন, কারণ সে নিজেই খুব দ্রুত তার স্তরগুলি ব্রেকথ্রু করছে। কিন্তু এমন হওয়ার কারণে এই বিশ্ব বিপদে পড়তে পারে। তখন আমরা এম্পেরর টিয়ানকে দেখতে পাই, যিনি বলেন, আমাকে তো কিছুই করতে হলো না, সে নিজেই নিজের স্তরগুলি ব্রেকথ্রু করে ফেলেছে। ফলে এখন তাদের আর বেশি চিন্তা করতে হবে না। তার পাশে দাঁড়ানো মাস্টার বলেন, আমাদের কাছে যে জাদুকরী ওষুধের চুল্লিটি ম্যাজিক মেডিসিনস ফার্নেস আছে, এখন তা আর আপনার কোনো কাজে লাগবে না। তখনই আমরা একটি মহিলা চরিত্রকে দেখতে পাই, যার নাম লিন শাওইয়া, যিনি এই চুল্লির ভেতরেই বসেছিলেন। মাস্টার বলেন, দেখো, এখন তোমার ভাই খুব দ্রুত অনুশীলন করছে। এমনকি সে কাল্টিভেশন করার জন্য এখনও পর্যন্ত কোনো ওষুধও ব্যবহার করেনি। তখনই আমরা সায়নের শরীর থেকে খুব বেশি শক্তি বের হতে দেখি, যা পুরো আকাশে এক অন্য স্তর দেখাচ্ছিল। তা দেখে এম্পেরর টিয়ান বলেন, এই ছেলেটি তো চরম বডি রিফাইনিং রিয়েলমে এক্সট্রিম বডি রিফাইনিং রিয়েলম পৌঁছে গেছে। আমাদের ছেলেটি তো কমাল করে দিয়েছে। এম্পেরর টিয়ান বলেন, বাচ্চা, 9ম স্তরে পৌঁছানোটা খুব বড় ব্যাপার। কিন্তু বাচ্চা, তোমার হঠাৎ করে তোমার শরীরকে চরম স্তরে নিয়ে যাওয়া উচিত হয়নি। এই কথায় সেই দ্বিতীয় মাস্টার বলেন, হ্যাঁ, এমন করার কারণে তোমার মাস্টারের অপমান হবে। তখন প্রথম মাস্টার সায়নের কাছে যান এবং তাকে বলেন, দেখো, তুমি তোমার আধ্যাত্মিক শক্তি তো অনেক বাড়িয়ে ফেলেছ। এখন সেভাবেই তোমার শারীরিক সম্ভাবনার ফিজিক্যাল পোটেনশিয়াল দিকেও মনোযোগ দেওয়া উচিত, যার ফলে তুমি একজন সাধারণ মানুষের সীমাও অতিক্রম করে যাবে। তোমার শক্তি এই পুরো কেইস এম্পায়ারকেও অতিক্রম করবে। সায়ন জিজ্ঞাসা করে, মাস্টার, কোনো মানুষ কি তার শক্তিকে কেইস এম্পায়ারের বাইরেও নিয়ে যেতে পারে? এম্পেরর তাকে জানান যে তার মাস্টার তার যুদ্ধ ক্ষমতাকে কমব্যাট পাওয়ার 1 মিলিয়ন পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলেন এবং একই সাথে তিনি 9 ফরবিডন রিয়েলমস পার করেছিলেন। এই কথা শুনে সায়নও বলে, মাস্টার, আমিও যে কোনো মূল্যে 9 ফরবিডন রিয়েলমস পার করে থাকব। এম্পেরর টিয়ান বলেন, আচ্ছা, যদি এমন হয় তাহলে তার জন্য তাকে সবার আগে তার যুদ্ধ কমব্যাট পারফরম্যান্স বাড়াতে হবে। সেই জিনিসগুলি মাস্টার টিয়ান শেখাতে পারবেন না, তার জন্য তাদের অন্য কারো সাহায্য নিতে হবে। এই কথা শুনে সায়নও অবাক হয়ে যায় যে সত্যি কি তার মাস্টারের কোনো যুদ্ধ অভিজ্ঞতা নেই। তিনি জানান, এখন আমাদের এখান থেকে স্টার টাওয়ার যেতে হবে। স্টার টাওয়ারে লড়াই এবং 100,000 কমব্যাট পাওয়ার। এর পরের দৃশ্যে আমাদের একটি স্টার টাওয়ার দেখানো হয়, যা আসলে কারো কমব্যাট পাওয়ার পরীক্ষা করতে পারে। একজন ছেলে তার কমব্যাট পাওয়ার পরীক্ষা করে, যা ছিল 50,000। তখনই সেখানে লিন শিয়াওইয়া পৌঁছে যায় এবং সেও তার কমব্যাট পাওয়ার পরীক্ষা করে, কারণ তার শারীরিক শক্তি সত্যিই বেশ প্রশংসনীয় ছিল। সে সেখানে উপস্থিত শিষ্যদের বলতে থাকে, তোমরা সবাই আমার সামনে কিছুই নও। তখনই সেখানে আরও একজন ব্যক্তির প্রবেশ ঘটে, যার নাম প্রিন্স চু সিং জিয়া। এই লোকটি যখন তার কমব্যাট পাওয়ার পরীক্ষা করে, তখন সে সত্যিই এক বিশাল স্তরে পৌঁছে যায়। সে সেখানে উপস্থিত লোকদের দেখাতে থাকে যে সে কত যোগ্য। এই কথায় লিন শিয়াওইয়া বলে ওঠে, আমার সিনিয়র ব্রাদারের সামনে তুমি কিছুই নও। অনেকেই জানে যে তার সিনিয়র ব্রাদার হলেন সায়ন, যিনি ঈশ্বরের পুত্রের নামেও পরিচিত। কিন্তু অনেকেই এটাও জানে যে সায়ন এখন ঈশ্বরের পুত্রের পদবি ছেড়ে দিয়েছেন, তাই এটাও বলা হয় যে সে আর কখনোই ঈশ্বরের সিংহাসনে বসতে পারবে না। এই কথা শুনে লিন শিয়াওইয়া খুব রেগে যায় এবং বলে, আমার সিনিয়র ব্রাদার সম্পর্কে এমন কথা বলার সাহস তোমার হলো কি করে? তখন প্রিন্স চু সামনে আসে এবং বলে, আচ্ছা,
যদি তোমার সিনিয়র ব্রাদার ঈশ্বরের পুত্র ছিলেন তাহলে তিনি কেন তা ছেড়ে দিলেন? আমার মনে হয় ঈশ্বরের পুত্র হওয়ার জন্য সে নিশ্চয়ই প্রতারণা, চিটিং করেছিল। তখনই সেখানে সায়ুন এসে উপস্থিত হয়। তাকে দেখে প্রিন্স চু বলে, সায়ুন, তুমিও কি এখানে তোমার ক্ষমতা পরীক্ষা করতে চাও? সায়ুন নিজেও ভাবছিল যে তার একটি সুযোগ দরকার, যাতে সে তার অর্জিত শক্তি সবার সামনে প্রমাণ করতে পারে। যার জন্য সিস্টেম তাকে জানায় যে তার কাছে এখন একটি খুব ভালো সুযোগ আছে, যার বিনিময়ে তাকে অনেক নতুন পুরস্কারও দেওয়া যেতে পারে। সায়ুন খুশি হয়ে বলে, এভাবে ভবিষ্যতে তার কখনোই শক্তির অভাব হবে না। তখন লিন শিয়াও ইয়া সায়ুনকে বলে, যান এবং এই সমস্ত লোককে আপনার আসল শক্তি দেখিয়ে দিন। প্রিন্স চুও বলে, হ্যাঁ, অবশ্যই। আমিও দেখতে চাই তুমি কি করতে পারো। এরপরই সায়ুন সেই পাথরের সামনে পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে তার একটি খুব শক্তিশালী আক্রমণের জন্য প্রস্তুত হতে শুরু করে। সে যখন সেই পাথরটির উপর আঘাত করে তখন সে এমন ভান করে যেন সে আঘাত পেয়েছে। সে সেখানে উপস্থিত লোকদের বোকা বানিয়েছিল, যার কারণে সে ৩ গুণ বেশি পুরস্কার পায়। সে নিজেও ভাবছিল যে সত্যিই সে এক ঢিলে ২ পাখি মেরেছে। প্রিন্স চু তাকে বলে, এমন করার কারণে তোমার তো অনেক বেশি অপমান হয়েছে। সায়ুন যে আঘাত করেছিল তার কারণে এখন তার কমব্যাট পাওয়ার দেখানো হয় যে তা পার্পল গোল্ডেন লাইট পর্যন্ত পৌঁছে গেছে, অর্থাৎ সে তার শারীরিক প্রশিক্ষণ পার করে ফেলেছে। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই একেবারে হতবাক হয়ে যায়। প্রিন্স চুর তো বিশ্বাসও হচ্ছিল না যে এই লোকটি কেবল একদিন আগে থেকে প্রশিক্ষণ শুরু করেছিল এবং তার এত কমব্যাট পাওয়ার কিভাবে থাকতে পারে। সিস্টেমের পক্ষ থেকে তাকে আরও একটি নতুন টাস্ক দেওয়া হয়, যা সে পূরণ করলে আরও বেশি পুরস্কার পাবে। সায়ুন ভাবতে থাকে যে এর জন্য তাকে তার শক্তি আরও বাড়াতে হবে। তখনই লিন শিয়াও ইয়া তার কাছে আসে এবং বলে, আমি তো জানতামই আমার সিনিয়র ব্রাদার খুব দারুণ। প্রিন্স চু যখন সায়ুনের পাওয়ার লেভেল দেখতে থাকে তখন সে নিজের অবস্থান বুঝতে পারে যে সে তার সামনে কিছুই নয়। একই সাথে লিন শিয়াও ইয়া এখন প্রিন্স চুকে বলে, আমার ভাইকে প্রতারক বলার সাহস তোমার হলো কি করে? সেখানে উপস্থিত লোকেরা বলতে থাকে যে এই লোকটির প্রশিক্ষণ নেওয়া কেবল ১ দিন হয়েছে আর শারীরিক প্রশিক্ষণের এই স্তরে পৌঁছানো অসম্ভব, কারণ সায়ুনের কমব্যাট পাওয়ার ১০০,০০০ পৌঁছে গেছে। লিন শিয়াও ইয়া জানাতে থাকে যে তার বড় ভাই মাত্র ১ দিনের মধ্যে বডি রিফাইনিং রিয়েলমে পৌঁছে গেছে। এতে সায়ুন রাগের সাথে তাকে বলে, আমি তোমার এই কাজ করার অর্থ কি বুঝব? প্রিন্স চু বলে, তোমার জুনিয়র বোন একটু বেশিই বকবক করে, তার সবসময় নিয়মানুবর্তিতায় ডিসিপ্লিন থাকা উচিত। সায়ুন তাকে বলে, দেখো, নিয়মানুবর্তিতা হোক বা অন্য কিছু আমি তাকে শিখিয়ে দেব, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। আর পরের বার থেকে নিজের হাত সাবধানে রেখো। সায়ুন যখন সেখান থেকে যেতে শুরু করে তখন প্রিন্স চু তাকে থামায় এবং বলে, আসলে আমার কাছে তোমার জন্য একটি খুব ভালো পরামর্শ আছে। দেখো, তুমি ইতিমধ্যেই ঈশ্বরের পুত্রের পদবি হারিয়ে ফেলেছ। এই ছোটখাটো কৌশল ব্যবহার করে তোমার যদি মনে হয় যে তুমি আমার সাথে পাল্লা দিতে পারবে, তবে তা হবে না। চিন্তা করো না, আমরা খুব শীঘ্রই স্টার প্যাভিলিয়ন দেখা করব, আর আমি সেখানে দেখব তোমার কাছে আমাকে দেখানোর জন্য আর কোনো কৌশল আছে। সে হাসি ঠাট্টা করতে করতে সেখান থেকে চলে যায় এবং এটাও বলতে যায় যে ভালো হবে যদি তোমরা দুজনই নিজেদের খেয়াল রাখো। স্টার প্যাভিলিয়ন এবং নতুন চ্যালেঞ্জ। এর পরের দৃশ্যে লিন শিয়াও ইয়া এবং সায়ুনকে স্টার প্যাভিলিয়নে যেতে দেখানো হয়। এই স্টার প্যাভিলিয়নটি ভেতর থেকে দেখতে খুবই মহৎ, ম্যাজেস্টিক মনে হচ্ছিল। দেখে মনে হচ্ছিল যেন তারা অন্য কোনো জগতে এসে গেছে। এখানে এসে লিন শিয়াও ইয়া বলে, ব্রাদার, আমার এখানে কি করা উচিত? কারণ আমি তো এখনও সেই স্তরে আসিনি যাতে আমার এখানে কোনো কাজ থাকে। এই কথায় একজন লোক ঠাট্টা করে বলতে থাকে, হয়তো তুমি এখানে প্রথমবার এসেছ, কারণ এই স্টার প্যাভিলিয়নকে সরাসরি সুপ্রিম এল্ডার্স নিয়ন্ত্রণ করেন, কিন্তু আমাদের কি বেছে নিতে হবে সেই সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হয়। লিন শিয়াও ইয়ার সাথে যখন সে বেশি কথা বলতে শুরু করে তখন সায়ুন সঙ্গে সঙ্গে তাকে বলে, জানি না কেন, আমার মনে হচ্ছে তোমার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। এতে অপমানিত হয়ে সেই লোকটি সঙ্গে সঙ্গে চলে যায়। লিন শিয়াও ইয়া বলে, ব্রাদার, আসলে তুমি তার সম্পর্কে জানতে পারলে কিভাবে? সায়ুন বলে, আমি যে কোনো মানুষের চেহারা দেখেই বলে দিতে পারি।
তখনই সেখানে প্রবীণদের কণ্ঠস্বর শোনা যেতে থাকে, যারা বলছিলেন যে এখানকার ফলাফল খুব শীঘ্রই ঘোষণা করা হবে। এখান থেকে কিছু তারা স্টার্স নিচে আসবে, তখন সবাইকেই নিজেদের জন্য বেছে নিতে হবে এবং যে বিচক্ষণতার সাথে কাজ করবে সে অবশ্যই জয়ী হবে। এখানে এই প্রবীণরা সায়ুনের শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন, কারণ সায়ুনের যে অর্জনগুলি তা এখনও পর্যন্ত অন্য কারো মধ্যে দেখা যায়নি। যেমন প্রবীণ টিয়ান, এল্ডার টিয়ান হেসে বলতে থাকেন, স্টার প্যাভিলিয়নের প্রবীণ হওয়ার কারণে অবশ্যই আমি চাইব যে আমার সায়ুনই জিতুক। তখনই সেখানে আরও একজন মাস্টারের প্রবেশ ঘটে, যার নাম আসলে এল্ডার টিয়ানি, যিনি শক্তির দিক থেকে হেভেন রিয়েলমের হাফ স্টেপে পৌঁছে গেছেন। তার অনুশীলনের গতি দেখে সবাই অবাক, এবং অবশ্যই তিনি এই প্রজন্মের জন্য একজন আদর্শ রোল মডেল হওয়ার যোগ্য। টিয়ানের মতো কাল্টিভেটর প্রবীণ আর কেউ নেই। টিয়ানি সামনে আসেন এবং বলেন, আমিও দেখতে এসেছি যে এই সমস্ত শিক্ষার্থীদের মধ্যে কে সবচেয়ে যোগ্য। সম্প্রতি আমি একজনের নাম শুনেছি, কিন্তু জানি না সে কতটা যোগ্য হবে। তার কথায় এম্পেরর টিয়ান মনোযোগও দেন না। টিয়ানি মজা করে বলতে থাকেন যে 100 বছর পর আমাদের মধ্যে থেকে কেউ চলে যাবে। এম্পেরর টিয়ান বলেন, যদি তোমার বকবকানি শেষ হয়ে থাকে তাহলে তুমি এখান থেকে যেতে পারো। তখনই লিন শিয়াও ইয়ার জন্য একটি তারা নিচে পাঠানো হয়, যার মধ্যে সে একটি পুরস্কার পায়, যা ছিল একটি ফার্স্ট ক্লাস অ্যামেজিং রিওয়ার্ড। এতে প্রিন্স চু হেসে বলে ওঠে, তু